মননদা, প্রথমেই আজকে যে পাঞ্জাবিটা আপনি পরে এসেছেন, অনেক কিছু না বলেও বলে না, পিকচার ইজ ওয়ার্থ 1,000 ওয়ার্ডস, আপনি অনেক কিছু বলে দিচ্ছেন। গেছেন তো আপনি ঋতব্রত শিবিরে, মানে তৃণমূল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেটা বিজেপির বি টিম। কালারেও কি সেটার প্রকাশ পাচ্ছে? প্রথম হচ্ছে, আগে আপনাকে আমি বলি, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন বা কি বলেছেন তার উপর আমি কোনো মন্তব্য করব না। তার কারণ, আমার গতকালকে চেয়ারম্যান আজকে আমার বন্ধু হয়ে গেল, এটা হতে পারে না। তিনি আমার নেত্রী ছিলেন, নেত্রী আছেন। তৃণমূল কংগ্রেস অর্থাৎ যেটা কালীঘাট থেকে চালানো হচ্ছিল, সেটা আর করা যাচ্ছিল না। মানে আমি চেষ্টা করেছিলাম শেষ মুহূর্ত অবধি, বহু বছর ধরে পারিনি। কিন্তু পারিনি মানে এই নয় যে সবটাই খারাপ, এটা আমি বলতে রাজি নই। হলুদটা আমি পড়েছি, মানে আমি দেখছি আস্তে আস্তে আকাশে আজ মেঘের খেলা, এই একটা গান আছে তো, যত কাণ্ড কাঠমান্ডু যেমন ছিল, এখন যত কাণ্ড হচ্ছে সব বাংলাতে। সে দিল্লিতেই হোক আর কলকাতাতেই হোক, সংসদেই হোক আর বিধানসভায় হোক, সবই কিন্তু কলকাতা, বাংলা। তো সেই জন্য হলুদটা পড়ছি। আর হলুদটা না, রংটা খুব মিষ্টি রং, ভালো রং, আমার ভালো লাগে। মানে আমায় ভালো লাগছে কিনা আমি জানি না, বাট আমার ভালো লাগছে। কিন্তু মানে অনেকে বলবে যে হলুদ মানে গেরুয়ার আগের স্টেজ হলুদ। এখন অনেকে বলতে পারে, যখন দেখুন এরকম যে বলছেন, আমি খুব কষ্ট পেয়েছি। আমার নেত্রী বলছেন যে সব ডাকছে, ইডিতে ডাকছে, ইডির ভয়ে চলে যাচ্ছে। অন্য কেউ বললে মানায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো মানায় না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনতে আমি প্রস্তুত নই। কিন্তু আমি এখনো কিন্তু আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসেই রয়েছি। সেটা তো প্রশ্ন, যে আপনি তৃণমূল কংগ্রেসেই রয়েছে। তার কারণ আমাদের তো নতুন দল তৈরি হয়নি। যেমন ওরা একটা ত্রিপুরা ন্যাশনাল পার্টি করে নিয়েছে, আমাদের তো এখানে তৈরি হয়নি, ফলে এখানেই রয়েছি। কিন্তু সেখানে যে ভাষা বা যে ব্যবহার করা হচ্ছে বা যেরকম আচরণ করা হচ্ছে, এতে আমরা, মানে আমি অন্তত এক্ষুনি গায়ে গেরুয়া পরব, গেরুয়া পরা দরকার হলে আমি রামকৃষ্ণ মিশনে একদিন গিয়ে গেরুয়া পরে ইস্কনে গিয়ে পুজো করতেই পারি। কিন্তু কেউ যদি মনে করেন রাজনৈতিক গেরুয়া, এটা যদি কেউ মনে করেন যে আমার রাজনৈতিক গেরুয়ার আগের গেলো, তাহলে আমাকে যারা চেনেন অনেক দিন আগে থেকে, ছাত্র যুব সময় থেকে, আমার সব থেকে প্রিয় রং ছিল হলুদ। হলুদ রংটাই আমি সবসময় ব্যবহার করি, মানে করতাম। এবং যে কোনো কারণে হোক, পরবর্তীকালে একটা ট্রেন্ড এলো সাদা পরো, তখন থেকে সাদায়। নেতারা তো শুধু সাদা পাঞ্জাবি পায়জামায় দেখতে আমরা অভ্যস্ত, কিন্তু মদন মিত্রকে নয়। আপনি যথেষ্ট রঙিন এবং সেটা আপনার জীবনযাপনের মধ্যে দিয়েও প্রতি মুহূর্তে বেরিয়ে আসে। কিন্তু মদনদা, এই যে রং বদলে, শিবির বদল আপনি করেছেন কিন্তু দল বদল করেননি। দল বদল টেকনিক্যালি হয়নি, তার কারণ নতুন দল তো তৈরি হয়নি। তার সম্ভাবনা আপনি বলছেন আপাতত নেই। আপাতত তো সম্ভব নয়। কি করে একটা দল বদল করতে গেলে কত তার ফর্মালিটিস আছে। যেমন আমি এখনো যখন বক্তৃতা করি, তখন আমাকে তৃণমূল কংগ্রেসের এআইটিসির বক্তা হিসেবেই বলতে হয়। এবং আমারটা ঠিক করে দেন স্পিকার নয়, আমারটা ঠিক করেন আখরুজ্জামান, মানে যিনি ওই পার্টির পক্ষে এটা দেখেন। এবং অফিসিয়াল এলওপি হচ্ছে ঋতব্রত। তার কারণ আমার তো সেই সংখ্যা নেই না। আমি সেই জায়গাটাই মদনদা, এখানে তাহলে আপনি দল বদল করেননি, আপনি অফিসিয়ালি করতে পারেন না, কিন্তু আপনারা শিবির বদল করেছেন। কিন্তু আপনি বলছেন যে এখন আপনার রিয়েলাইজেশন হচ্ছে যে এই দলটা আর করা যাচ্ছে না, মানে এই নেতৃত্বের আন্ডারে দলটা করা যাচ্ছে। অবস্থানটা কি তাহলে? তার একটাই কারণ, অ্যাকচুয়ালি একটা শিশুও বলবে যে জিতা ওই সিকন্দর। হেরে যাওয়ার পর, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর, আমাদের দল যতটা গুরুত্ব নেওয়া উচিত ছিল, যতটা সিরিয়াস হওয়া উচিত ছিল, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী
যিনি 1 লক্ষ মানুষের চোখের দিকে তাকিয়ে বলে দিতে পারেন এই 1 লক্ষ কি চাইছে, ডান দিকের বক্তৃতা না বাঁ দিকের বক্তৃতা, সেখানে দলটা এখনো সিরিয়াস হচ্ছিল না। আর অভিষেক সম্পর্কে কিছু বলতে আমার নিজের সম্মানে লাগে, কারণ ও অনেক ছোট, বয়সে ছোট, কিন্তু অভিষেককে কেন্দ্র করে দলটাকে যে রিমডেলিং বা রিকনস্ট্রাকশন বা যেটা ভাবা হচ্ছিল, আমার মনে হয় এটা ঠিক নয়। মানে এখনো দলের সেই যে একটা অ্যাটিটিউড, যার জন্য আপনি দেখবেন আমি বলেছি যে একটা অল্প বয়সী ছেলে সবসময় একটা অ্যাগ্রেসিভ, উগ্র, আক্রমণাত্মক, যেন দেখলে মনে হয় খুন করতে পারে, সুপুরি দিতে পারে। আমি বলিনি যে অভিষেক ব্যানার্জি খুন করেছে, অভিষেক ব্যানার্জি সুপুরি দিয়ে মারিয়েছে, আমি বলেছি ওর আচরণ, দিস মাস্ট বি চেঞ্জড। আচ্ছা, এখনো যদি বয়স্ক লোকেরা তারা গিয়ে দাঁড়িয়ে থাকে, এবং এই যে একটা আমাদের পলিটিক্সে কিছু মনে না করলে আমি বলি আপনাকে, যতটুকু আমার পড়াশুনো আছে, ইভেন সিন্স দ্য টাইম অফ ডক্টর বিধান রায় অলসো, পশ্চিমবঙ্গে কিন্তু যুবরাজ ক্যারেক্টারটা ছিল না। বিহার, ইউপি টিউপি, মধ্যপ্রদেশ এসব জায়গায় হতো, আরে আমরা যুবরাজ আ রে হ্যাঁ। আমাদের এখানে যুবরাজ বলতে প্রিন্স চার্লসকে বোঝাতো, প্রিন্স অফ ওয়েলসকে বোঝাতো। কিন্তু এই যেখানে একটা এসে গেল প্যাক প্যাক, এটা কার ক্রিয়েশন? এটা হচ্ছে যুবরাজ, যুবরাজ, শব্দ বন্ধ, এটা হচ্ছে ওই অভিষেক, দম্ভ, ঔদ্ধত্য, যুবরাজ, প্যাক প্যাক, এগুলোকে সব করে তুমি যদি বাজারে ছেড়ে যাও বিক্রি হয়ে যাবে, একটা প্যাকেজ হয়ে যাবে। বাট মোহনদা, এই জায়গাটাতে মানে আপনি তো কিছু সপ্তাহ আগেও যখন আপনার সাথে দেখা হয়েছে কালীঘাটে, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মিটিংগুলোতে ছিলেন, যখন দলের রিস্ট্রাকচারিং হলো, অর্গানাইজেশনাল রিস্ট্রাকচারিং, তখনও তো আপনি ছিলেন। তাহলে আপনার এই যে যেটাকে বলে না যে মোহভঙ্গ, ওই এক্স্যাক্ট মুহূর্তটা কখন? দেখো, আমি তোমায় বলি, তুমি যদি সেই অর্থে বলো, প্রথমে এই কদিন আগে আমার উপরে ছুরি বোমা দিয়ে, বা ইডি সামানের পরেই এটা কেন হলো? ইডি ডাকলো, আপনার পরিবারের নাম আসলো, ইডি ডাকলো, তারপরেই আপনি? না 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 না, দুটো কি কাকতালীয়? না না না, একেবারে কাকতালীয় কোয়েনসাইড করেছে, একেবারেই কোয়েনসাইড করেছে। এবং ইডি কেন ডেকেছে আমি নিজেই খুব অবাক হয়ে গেছি, যে আমি নাকি টাকা নিয়ে চাকরি দিয়েছি, আমার তো এরকম কখনো শুনিনি। হাউএভার আমায় ডেকেছে, আমি যাব এবং আমার পরিবার যাবে, এবং আমরা সমস্ত রকম সহযোগিতা করব অ্যাজ ফার অ্যাজ পসিবল, নিশ্চয়ই করবো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, দেখো অভিষেকের বিরুদ্ধে 400খানা কেস, তোমরাও লড়ো, অ্যারেস্ট হতে ভয় পেও না তোমরা। অভিষেক হচ্ছে বাঘের বাচ্চা, তার মতো লড়ছে, কিন্তু বাকিরা আপনাদের মতো লোকরা আপনারা ভয় পাচ্ছেন, সেই জন্য শিবির বদল করছে। এক্স্যাক্ট, এইখানটাই আমার ভয় পেয়েছে মমতার প্রতি আমাদের ভীষণ, আমি একটা কথা বলি, মমতার প্রতি আমার দুর্বলতা আজও আছে, থাকবে। তার প্রতি আমার সম্মান, আমার তার প্রতি সৌজন্যতা থাকবে। এইখানটায় আমি বড্ড দুঃখ পাচ্ছি যে নেত্রী, আপনি কি জানেন অভিষেকের বিরুদ্ধে 400 মামলা কেন, 4000 মামলা হলো, ওর পেছনে একটা লিপস অ্যান্ড বাউন্স আছে। আমরা একটা এমএলএর মাইনের উপর ডিপেন্ড করি, তার উপর সবটা আমাদের চলে। ফলে স্বভাবতই অভিষেকের মাউন্ট এভারেস্ট জয় করার মতো সাহস থাকতে পারে, আমাদের নেই। 2, আপনি বলছেন অভিষেক হচ্ছে বাঘ, কিন্তু বাঘ চোখ সারাতে আমেরিকায় যায়, এটা আমি তো কোনো জঙ্গল সাফারিতেও পড়িনি, আফ্রিকান সাফারিতেও পড়িনি। জ্যাম্বো বিমান লাগবে, কারণ বাঘটা তো দৌড়বে, দৌড়বে, ঘুরবে। তো বাঘ হলে বাঘের চোখের এমন অবস্থা যে আমাদের সুন্দরবন জঙ্গলে ডাক্তার পাওয়া গেল না। তো আমি সেই জন্য বলছি যে যেটা দিদি বলছেন, ম্যাডাম বলছেন, উনি আমাদের নেত্রী, এখনো নেত্রী, কালও থাকবেন, কিন্তু আমার মনে হয় উনি আমাদের ভুল বুঝছেন।